আপনার বাইরে থাকা যা যা লাগে করব। আবার কেউ কেউ আমাকে ধমকও দিয়েছিল, একথা বলা হয়েছিল যে বাংলাদেশে ফিরলে ওই এয়ারপোর্টেই মেরে ফেলে দেবে। আমি বলছিলাম আলহামদুলিল্লাহ আমি নিজের দেশে। জিয়া রহমান বগুড়ায় তার জন্মস্থল, আমি কেন বগুড়া কেউই। আমাদের আজকের এই ছাত্র আন্দোলন করতে যাচ্ছে দাবি সরকারের সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায়। আমাদের হাউসের একজন মাননীয় সদস্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যেখানে বসে আজকের ভিডিও দেখবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা আমার নিয়মিত দর্শক এবং যারা নতুন, আপনারা সবাইকে আমি অভিনন্দন জানাই আপনাদের কারণে এতটুকু এগিয়ে যাওয়া, এবং সেই সাথে যারা নতুন দর্শক আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের পক্ষ থেকে, ছাত্রলীগের পক্ষ থেকে বাংলাদেশের জাতীয় পতাকার সাথে সাথে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছেন। ফিলিস্তিনের যে যুদ্ধ, অবিলম্বে সে যুদ্ধ প্রত্যাহার করার আবেদন জানিয়েছেন। এবং অন্যদিকে উপজেলা নির্বাচন, সেখানে বিএনপির কোনো প্রার্থী দেয়নি, এবং আজকে রুহুল কবির বলেছেন আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন ছাড়া অন্য কাউকে প্রার্থী হতে যাচ্ছে না, সে ধরনের কথা বলেছেন। এবং বিএনপিকে নিয়ে এত দরদ কেন? আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদক আছেন, প্রায় সময় তিনি বক বক করে খুব কথা বলে। আওয়ামী লীগের উনি সাধারণ সম্পাদক, সেই সাথে অন্যান্য কিছু ভিডিও ওনার পরে হচ্ছে শেয়ার করবো, আপনারা সম্পূর্ণ বিএনপির জন্য তার খুবই মায়া কান্না। বিএনপির ভাবনায় উনি ক্লান্ত হয়ে পড়েছেন। ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যে এইটা মনে হয়। অনেক সময় আপনারা জানেন তার এই মায়া কান্না দেখে মুরগির ছানার নিরাপত্তার জন্য যেমন চিল মায়া কান্না করে, কুমির যেমন কান্নাকাটি করে, যেটাকে বলা হয় ইংরেজিতে ক্রোকোডাইল টিয়ার্স, এইরকম কুম্ভীরাশ্রু ওবায়দুল কাদেরের চোখ দিয়ে ক্রমাগত পড়ছে। বিএনপি নাকি দুর্বল হয়ে গেছে, এইরকম আওয়াজ তিনি মাঝে মাঝে দেন। আরো অনেক কথা বলেন, বিএনপি ক্লান্ত, বিএনপি হতাশ, বিএনপির নেতারা বিদেশ চলে যাচ্ছে, এইসব নানা কথা তিনি বলেন। এই বলে তারা যে ভিতর থেকে ধসে গেছে, ভেঙে গেছে, এইটা চাপা দেওয়ার জন্যই তিনি এই কথাগুলো বলেন। বারবার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করা, জনগণের মালিকানাকে ছিনিয়ে নেওয়া, এই কারণে তাদের জনসমর্থন নেই। কয়েকজন সুবিধাবাদী লোক, কয়েকজন ঋণ খিলাপি মানুষ, কয়েকজন বাজার সিন্ডিকেটের লোকজন এইটা আওয়ামী লীগকে ঘিরে আছে। যারা সন্ত্রাসী করে অন্যের জমি জায়গা দখল করে, এদেরকে তো জনগণ পছন্দ করে না। আর এই লোকগুলোই যদি আওয়ামী লীগের পাশে থাকে, প্রধানমন্ত্রীর পাশে থাকে, সরকারের পাশে থাকে, তাহলে তো জনগণ থাকবে না। এই জনগণ যে তাদের সাথে নেই, এই কারণে তারা ফাঁপা টিন। ওবায়দুল কাদের সাহেব, আপনার দল যে শূন্য টিনের বাক্স হয়ে গেছে, ওইটা আগে ভরুন, আর তারপরে বিএনপির কথা বলুন। বিএনপি দুর্বল হয়েছে না সবল আছে, এইটা তো টের পান প্রতি মুহূর্তে, যার কারণে আওয়ামী লীগকে দিয়ে মোকাবেলা করার সাহস দেয় বিএনপি। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী পুলিশকে সাজিয়েছেন, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় জনগণকে স্তব্ধ করেছেন, জনগণের গলায় দড়ি দিয়ে বন্দী করে রাখার চেষ্টা করছেন, অপচেষ্টা করে আজকে কথা বলছে। ভাঙা কলসি বাজে বেশি। ওবায়দুল কাদের, আপনার আওয়ামী লীগ ভাঙা কলসি, তাই আপনাদের আওয়াজ বেশি হচ্ছে, আপনারা বাঁচছেন বেশি করে। যা বলেছেন জনগণকে সব মিথ্যা, যা দেখিয়েছেন জনগণকে সব মিথ্যা। মেট্রো রেল দেখান, ফ্লাইওভার দেখান, পদ্মা সেতু
দেখান এইবার বাজেটে লক্ষ কোটি টাকার ঋণ চাচ্ছেন কেন? জনগণ যদি আরামে থাকে, জনগণকে তো আরাম দেননি, তারা আরামে থাকতে পারছে না কেন? আর জনগণকে শোষণ করে গলায় পা দিয়ে আপনি বিদ্যুতের দাম বাড়াচ্ছেন, বিদ্যুতের বিল, গ্যাসের বিল, পানির বিল। আজকে বৈধ পার্লামেন্ট নাই বলেই শেখ হাসিনা মানুষের গলায় পা দিয়ে আপনার টুটে টিপে ধরে আপনার বিদ্যুৎ থেকে, গ্যাস থেকে, পানি থেকে, ট্যাক্স দিচ্ছে। আর যে গণতন্ত্রের কথা বলে সে যদি মরেও যায়, কবরেও থাকে, তার নামে মামলা হয়। সে যদি হজ করতে যায় তার নামে মামলা হয়। সে যদি প্যারালাইসিসের রোগী হয়ে হাসপাতালে থাকে তার নামে মামলা দেয় এই সরকারের বাহাদুর পুলিশ কর্মকর্তারা। বাহ, সাগর রুনির তদন্তই কমপ্লিট করতে পারেনি 109 বার। আর আমাদের আজকের এই ছাত্র আন্দোলন দেশীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। সীমান্ত, ব্যারিকেড, ভাষার ব্যবধান সবকিছু মুছে দিয়ে একাকার হয়ে গেছে যুদ্ধমুক্ত, ন্যায় এবং শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠার জন্য। আমাদের আজকের এই ছাত্র আন্দোলনে সমবেত হয়েছে নির্যাতিত, নিষ্পেষিত প্যালেস্টাইনের শিক্ষার্থী বন্ধুরা, যারা বিভিন্ন সময়ে প্যালেস্টাইনের স্বাধীনতার বিপক্ষে সিকিউরিটি কাউন্সিলে ভেটো দিয়েছে। সেই দেশের তারুণ্য আজকে স্বাধীনতার পক্ষে হ্যাঁ বলেছে। জাতিসংঘে সেসব দেশের সরকার যতবার নো বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে তার চেয়ে অনেক গুণ সরে ইয়েস ইয়েস বলেছে প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে। আজকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে না, বেকায়দায় থাকার তো প্রশ্নই আসে না। আমরা কোনো বেকায়দায় নেই। আর এটা একটা ভালো দিক যে রাষ্ট্রীয় যে সদিচ্ছা, রাজনৈতিক সদিচ্ছা, সেটা যখন বিঘোষিত হয়েছে স্পষ্টভাবে, সেটা বরং নির্বাচনকে অবাধ নিরপেক্ষ করার ক্ষেত্রে সহায়ক হবে। তারপর যদি বলে থাকেন কোনো মাননীয় সংসদ সদস্য বা মন্ত্রী প্রভাবিত করছেন কিনা, যদি করে থাকেন আমাদেরকে যদি সেই তথ্য স্থান থেকে যদি দেওয়া হয় বা গণমাধ্যমের মাধ্যমেও যদি আমরা পেয়ে থাকি, আমরা কিন্তু তাৎক্ষণিক চেষ্টা করি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য। আর নির্বাচনের দিনে আমরা সকলেই সতর্ক থাকবো। আমাদের একটা কেন্দ্র আছে মনিটর করার, এবং আমরা এখান থেকেও কেন্দ্রীয়ভাবে মনিটর করব। আশা করি প্রভাব বিস্তারের বিষয়টি বড় সমস্যা হয়ে দাঁড়াবে না। নির্বাচন যাতে প্রভাবিত না হয়, আমরা আমাদের তরফ থেকে সব ধরনের চেষ্টা করে যাচ্ছি, এবং যারা মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী, অনেককে আমরা নিবৃত্ত করতে পেরেছি। আবার অনেকে হয়তো বা এলাকাতে আছেন, এবং সরকারের তরফ থেকেও আমরা যতদূর দেখেছি, সেটা দলীয়ভাবে হোক বা সরকারের তরফ থেকে হোক, যাতে নির্বাচনটা অবাধ ও নিরপেক্ষ হয় এবং কেউ যেন প্রভাব বিস্তার না করেন, সেদিক থেকে নীতিগত সিদ্ধান্তটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। এবার যে নির্বাচনটা হচ্ছে সেটা মূলত দলীয় প্রতীকে তেমন হচ্ছে না। এটা প্রত্যেকেই ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন। তো কাজে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হবে। আর যে প্রভাব বিস্তারটাকে প্রতিরোধ করার জন্য আমরা সর্বান্তকরণের চেষ্টা করে যাচ্ছি। দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু হয়। প্রভাব বিস্তারের কারণে কিছু অ্যাকশন আমরা নিয়েছি, যেমন বিভিন্নভাবে ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রভাব বিস্তার করা হয়। এরই মধ্যে একজনকে আমরা ডাকিয়ে এনে তার বক্তব্য শুনে তার প্রার্থিতা বাতিল করেছি, এবং এই মেসেজগুলো আমরা রীতিমতো প্রায় প্রতিদিনই আমাদের মাননীয় কমিশনাররা, আমি নিজেও, জেলা প্রশাসক, পুলিশ সুপার, তাদের সাথে কথা বলে থাকি। এটা কিন্তু নিশ্চিত করতে হবে যেন নির্বাচনটা অবাধ ও নিরপেক্ষ হয়, এবং বিশেষ করে নির্বাচনের দিন যেন ভোট কেন্দ্রে কেউ অনুপ্রবেশ করতে না পারে, এবং সেখানে যেন কোনো অনিয়ম না হয়, সেই বার্তাটা যারা রিটার্নিং অফিসার তাদেরকে দেওয়া হয়েছে, এবং তারা যেন প্রিজাইডিং অফিসারদেরকে এই বিষয়টি স্পষ্ট করে বলে থাকেন। যদি কোনো অপকর্ম হয়ে থাকে, শৃঙ্খলা ভঙ্গ হয়ে থাকে, সেগুলো তাৎক্ষণিকভাবে আপনাদের গৃহীত ছবির মাধ্যমে হয়তো মিডিয়ার যে বিশেষ করে টিভি চ্যানেলগুলো, যেটা আমরা সবসময় দেখতে থাকি, সেখানে হয়তো এসে যাবে।
আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবো ওর উপর ভিত্তি করে। ইতিমধ্যে আমরা মিডিয়ার মাধ্যমে কিছু কিছু শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগগুলো পেয়েছিলাম, অভিযোগ নয় আমরা বলবো এভিডেন্স, তথ্যগুলো পেয়েছিলাম, সেগুলো কিন্তু আমরা পর্যালোচনা করেছি, তদন্ত করেছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা তদন্ত করে কারো কারো প্রার্থিতা বাতিল করা হয়েছে। আমার জান ভিক্ষা চাই, আমি বাঁচতে চাই, আমি নির্বাচন করতে চাই, আমার পরিবার নিয়ে শান্তি আমি সত্যি বসবাস করতে চাই। আমি জানি না এই লাইফের পরে, এই সাংবাদিক সম্মেলনের পরে আমার কি হবে জানি না, আমার মৃত্যু হতে পারে। আমার যদি মৃত্যু হয়, এই মৃত্যুর জন্য ইকবাল হোসেন অপু দায়ী থাকবে, তার পরিবার দায়ী থাকবে। বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং দলের হাইকমান্ড যে সিদ্ধান্ত নিয়েছেন, দলের কোনো সমর্থন নাই, প্রতীক নাই, এখানে যার খুশি সে নির্বাচন করতে পারবে। আমি সেই আলোকে নির্বাচন করতেছি। দুঃখের বিষয়, মাননীয় সংসদ সে আমার কর্মী সমর্থককে নিজে গাড়িতে করে উঠে আনে তার বাসায় এবং অফিসে মারপিট সহ হুমকি ধামকি, এমনকি হাত ভাঙ্গা পা ভাঙ্গা তার হুমকি দিচ্ছে এবং সে নিজে দাঁড়িয়ে থেকে আমার কর্মীকে মারছে এবং আমার পোস্টার ছিঁড়ে ফেলে আমার মাইক ভাঙ্গে এবং তার সন্ত্রাসী চিহ্নিত কিছু সন্ত্রাসী বাড়ি দ্বারা সে নিজে কাজ করে। আমি জাতির কাছে মুক্তি চাই, আমি জান ভিক্ষা চাই, আমি নির্বাচন করতে চাই, আমি এই নির্বাচন সুষ্ঠু বা ত্রিপক্ষ নির্বাচন চাই, আমি প্রতিযোগিতামূলক নির্বাচন চাই। আমি জাতির কাছে জানতে চাই আমার নির্বাচন করা কি অপরাধ? আজ আমরা ঘরবন্দি, এই এমপি অত্যাচার নির্যাতনে আমরা ঘরে থেকে বাইরে হতে পারি না। আমি দাবি জানাতে চাই নির্বাচন কমিশনকে, আমি দাবি চাই এসপি মহোদয়কে। আমি গতকাল আমার দুইটা মাইক এমপি সাহেব সৈয়দপুর থাকাকালীন অবস্থায় তার অফিসে বসে সে ঘোষণা দিয়েছে যে আনারস মাকড়া মাইক কিভাবে সৈয়দপুর শহরে চলে। তাৎক্ষণিকভাবে তার কিছু গুন্ডা পান্ডা আমার মাইক ছিনতাই করে নিয়ে গেছে। আমি ওসি সাহেবকে একেবারে 7 বার তাকে ফোন দিয়েছি, সে আমার ফোন রিসিভ করে নাই। আমি বাধ্য হয়ে এসপি সাহেবকে ফোন দিয়েছি, 2 বার ফোন দেওয়ার পর সে আমার ফোন ধরেছে, কিন্তু আমি কোনো প্রতিকার পাই নাই, আমি কোনো হেল্প পাই নাই। আমি জানি না, আমি রিটার্নিং অফিসারকে আমি ফোন দিয়েছি, আমি জানি না ওসি কার নির্বাচন করে, সে কার পকেটের লোক। আমি আমার সৈয়দপুর সদর উপজেলাবাসীকে আশ্বস্ত করতে চাই, আমার জীবনের 1 বিন্দু রক্ত থাকার অবস্থা আমি মাঠ ছাড়বো না। আমি আপনাদের পাশে রেখেই, আপনাদের পাশে থেকেই নির্বাচন করব। আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করবেন, নির্ভয়ে আপনারা আমার জন্য ভোট চাবেন, ভোট প্রার্থনা করবেন। আর 21 তারিখে যেই এমপি নিজে, আমাদের সৈয়দপুরের এমপি সাহেব নিজে ঘোষণা দিয়েছে যে কোনো ভূত থাকবে না, কোনো এজেন্ট থাকবে না, ভোট সামনে নেবে। আমি সকলকে বলবো, সকল ভোটারকে বলবো, আপনারা ভয় পেন না, আপনারা ভয় না পেয়ে আপনারা আজকে যে পরিবর্তন হাওয়া বইছে সৈয়দপুরে, আমি চাই মানুষ জিম্মি দশ দিকে বেসুক, একটা লোক মুখ খুলতে পারে নাই। আপনারা দেখেন পার্শ্ববর্তী জেলা আমাদের মাদারীপুর কত সুন্দরভাবে উৎসবমুখী ভাবে নির্বাচন হইতেছে, কিন্তু সৈয়দপুরে কোনো মিছিল নাই, মিটিং নাই, কোন প্রার্থী ভোট চাইতে পারে না। শুধু ওই ঘোড়ার সমর্থন, এমপির সমর্থনে, এমপি যাকে সমর্থন দিয়েছে 5 কোটি টাকার বিনিময়ে আমার থেকে 5 কোটি টাকা চেয়েছিল, যে 5 কোটি টাকা দিতে পারবে সেই এমপি প্রার্থী হবে। আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, আমার কোনো টাকা পয়সা নাই, আমি 1 টাকা দিতে পারি নাই। বিদায় আসছে আমার পিছনে মরিয়া হয়ে লেগেছে কিছু গুন্ডা পান্ডা দিয়ে। এবং আমি একটা কথা বলতে চাই, তার নিজের ভাগনা চন্দ্রপুরের চেয়ারম্যান আব্দুল সালাম খান সন্ত্রাসী বাহিনী, তার নেতৃত্বে আমার চন্দ্রপুরে সকাল সন্ধ্যা তাণ্ডব লীলা চাচ্ছে। প্রত্যেকটা লোকের ঘরে ঘরে যা বলছে, যদি 1900 মাত্রায় ভোট চাও তাহলে এই দেশে থাকতে দিবে না, তার থাকতে পারবে না। এইভাবে একে একে 4-5 লোককে তাকে আহত করেছে, হাসপাতালে ভর্তি আছে। এবং নির্বাচন বন্ধ করুন, সবাইকে বলবেন।
আগামীকাল থেকে 141টি উপজেলায় আবারও প্রহসনের জালিয়াতির দামি নির্বাচন করছে। যে নির্বাচনে জনগণ ভোট দিতে যায় না, যে নির্বাচনে ভোটারদের কোনো অধিকার নেই, সেটি আবারও করতে যাচ্ছে দামি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর কারণ উপজেলা নির্বাচনে, সংসদ নির্বাচনে তাদের দলের লোকরা কোটি কোটি টাকা উপার্জন করতে পারে। একজন উপজেলা চেয়ারম্যান 100 বিঘার বেশি জমি করেছেন খবরের কাগজে এসেছে মাত্র 2 টার্ম ক্ষমতায় থেকে। বন্ধুরা আমার, অনেকে 12,000 গুণ 18,000 গুণ সম্পত্তি করেছে। এই কারণে জনগণকে বাদ দিয়ে, বিরোধী দলের অংশগ্রহণকে বাদ দিয়ে পাতানো দামি নির্বাচন তারা করতে যাচ্ছে। জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। গণতন্ত্রকামী কোন রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। বন্ধুরা আমার, আজকে এই এলাকায় জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নেতৃত্বে আমরা এইখানে লিফলেট বিতরণ করেছি। বন্ধুরা আমার, আগামী উপজেলা যে নির্বাচন আগামীকাল থেকে শুরু হচ্ছে 141টি উপজেলায়, এরপরে 4 দফে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচন বর্জন করবে এদেশের সাধারণ মানুষরা। যেভাবে 7ই জানুয়ারির দামি নির্বাচন বর্জন করেছে, ঠিক একইভাবে এই উপজেলা নির্বাচন আপনার বর্জন করবে এই বাংলাদেশের মানুষ। কারণ জনগণের ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছে, তাদের কোনো ভোট, সেই ভোট হচ্ছে দামি ভোট, প্রহসনের ভোট, জালিয়াতির ভোট। এই ভোটে কোন জনগণ অংশগ্রহণ করবে না। আমরা আগামীকাল থেকে যে 4 দফা উপজেলা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন বাতিলের জন্য সারা বাংলাদেশে আপনাদের যারা আত্মীয় স্বজন, ভাই বোন রয়েছে, সবাইকে বলবেন কেউ যেন ভোট কেন্দ্রে না যায়, এই দাবি সরকারকে যেন কেউ সমর্থন না। মানে প্রধানমন্ত্রী, মানে স্পিকার সহ 349 জন এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে। তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায়। আমাদের এই হাউসের একজন মাননীয় সদস্য, নামটা বলতে চাই না, তিনি নতুন নির্বাচিত হয়েছেন। তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড। যেমন 1 নম্বর তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে, যে আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায়? তারা তো এটা বলে না, গোপন করে। তিনি বলেছেন যে 1,72,000 বেতন তিনি পেয়েছেন। মানে স্পিকার, আমরা কত বেতন পাই এটা তো লুগানি কিছু নাই, এটা ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে। দেন তিনি বলেছেন যে এই 3 মাসের মধ্যে, জানেন 3 মাসের মধ্যে আমি 28 কোটি টাকা পেয়েছি। 28 কোটি টাকা কিভাবে পেলেন? যে 3 কোটি টাকা পেয়েছেন গম টমের জন্য, আর 25 কোটি টাকা পেয়েছেন রাস্তার জন্য। বলছে আপনি জানেন যে 3 মাসে আমি 28 কোটি টাকা পেয়েছি। মানে স্পিকার, এই যে 28 কোটি টাকা পেয়েছেন, এই কথা যে বলছেন, এই টাকা কি আমি পেয়েছি? আপনি মানে স্পিকার, এমপি, আপনি কি পেয়েছেন? মানে সংসদ নেতা, প্রধানমন্ত্রী, তিনি কি পেয়েছেন? কারণ এই আমাকে কিন্তু ইতিমধ্যেই ওই ফেসবুক দেখে অনেকে বলছেন যে 25 কোটি টাকা পাইছেন, এই টাকা কই? তিনি বলছেন যে 25 কোটি টাকা তিনি পেয়েছেন, আমরা তো পাই নাই। মানে স্পিকার, আপনি জানেন যে বর্তমান সরকার গত কয়েক বছরও আমাদেরকে এমপিদেরকে সুযোগ দিয়েছিলেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রতি বছর 4 কোটি করে, 5 বছরে 20 কোটি, এইবার বলেছেন 5 বছরের জন্য 25 কোটি টাকার প্রকল্প নাম দেওয়ার জন্য। মানে স্পিকার, আমি ক্লিয়ার বলতে চাই যে আগামী 5 বছরে আমরা কয়টা প্রকল্প করব, নাম দিছি আমরা, টাকার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নাই। এই আমরা নাম দেই, এলজিডি তারা সার্ভে করে, তারা টেন্ডার করে, তারপরে তারা কাজ করে, বাস্তবায়ন করে। কিন্তু মাননীয় সদস্য যেভাবে বলছেন যে আমরা 25 কোটি টাকা আমরা পেয়েছি, শুধু তাই না, তিনি আরো বলেছেন যে এমপি যে তো লাভবান, যদি আগে জানতাম তাহলে আরো আগে এমপি, তেমন তো বড় ব্যবসা। মানে স্পিকার, আমি আপনাকে বলছি, কারণ আপনি হলেন এই সংসদের গার্ডিয়ান। আমাদের কোনো সদস্য যদি এমন কোনো কথা বলে,
যে কথায় প্রধানমন্ত্রী মানে স্পিকার সহ 349 জন এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে, তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায়, সেই বিষয়টা আপনি দেখতে পারেন। স্পিকার কিছুদিন আগেও লোকসভাতে আচরণবিধির ভঙ্গের কারণে একজন ওয়েস্ট বেঙ্গলের একজন লোকসভার সদস্য মহিলা, তিনি প্রশ্ন করেছিলেন পার্লামেন্টে, দেখা গেল প্রশ্নটা যে কোন স্বার্থে বিনিময় করেছেন, তার মেম্বারশিপ নাই। আমি আপনাকে বলবো যে আমরা অনেক কথা বলবো, এখানে ডিবেট করব, কিন্তু এমন কোনো কথা বলবো না, বলতে পারি না, অধিকার আমার নাই যে আমার কথা 349 জন এমপি তাদের ইজ্জতে যাবে, তাদের সম্পর্কে মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হবে। আপনি আমার কাছে স্পিকার এটা আছে, পুরা রেকর্ডিংটা আছে, ভিডিওটা আছে, আমি আপনাকে পাইতে পারি, আপনি ভিডিও দেখেন, দেখে আমার কথাগুলি যদি মনে হয় আপনার যে ইয়েস আমি যা বলছি তার এই কথার কারণে জনগণের কাছে 349 জন এমপি সম্পর্কে ভুল বার্তা গিয়েছে, যদি আপনি এটা মনে করেন, তাহলে আপনি গার্ডিয়ান হিসেবে সেই সংসদ সদস্যকে ডেকে আপনি তাকে কি করবেন, এটা আপনি একটা ব্যবস্থা নেবেন, এটা আমার অনুরোধ। স্পিকার, আমার দলের অভ্যন্তরে কিছু লোকের নিষেধাজ্ঞা অমান্য করে তারা রাস্তায় দাঁড়িয়ে থেকে আমাকে বলতে পারেন এটা সম্বর্ধনা শুধু না, আমাকে নিরাপত্তাও দিয়েছে। স্পিকার, আমি শুধু আপনাকে এটুকু বলবো যে আজকের দিনটা হ্যাঁ আমার জীবনে একটা অনন্য দিন, কারণ আমি সেদিন দেশে ফিরে এসেছিলাম শত বাধা অতিক্রম করেই। আমাকে সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের অনেক উপদেষ্টাও ফোনে বলেছিল আপনি আসবেন না, আপনার বাইরে থাকা যা যা লাগে করব। আবার কেউ কেউ আমাকে ধমকও দিয়েছিল, একথা বলা হয়েছিল যে বাংলাদেশে ফিরলে ওই এয়ারপোর্টেই মেরে ফেলে দেবে। আমি বলছিলাম আলহামদুলিল্লাহ, আমি নিজের দেশের মাটিতে তো মরবো, কিন্তু আমি আসব। সমস্ত এয়ারলাইন্সকে নিষেধ করা হয়েছিল আমাকে যেন বোর্ডিং পাস না দেওয়া হয়। আমেরিকায় 3 ঘন্টা এয়ারপোর্টে দাঁড়িয়ে তাদের সাথে ঝগড়া করে ব্রিটিশ এয়ারওয়েজে আমি লন্ডন পর্যন্ত আসি। লন্ডনে যখন আমি যেদিন প্লেনে উঠতে যাই আমাকে উঠতে দেওয়া হয়নি, সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যেভাবে আমি দেশে ফিরবো। এমনকি আমি যখন এয়ারপোর্টে রওনা হই তখন আমাকে অনেকে ফোনে বলেছে যে আপনি আসবেন না, আসলে আপনাকে মেরে ফেলে দেবে। আমি পরোয়া করিনি, তবে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ কর্মী ভাইদের প্রতি। তখন বলা হয়েছিল যে কেউ যেন এয়ারপোর্টে না যায়, এমনকি আমার দলের ভিতর থেকেও। তখন দলের যিনি সেক্রেটারি ছিলেন তিনি সবাইকে বলে দিয়েছেন কেউ এয়ারপোর্টে গেলে তাকে বহিষ্কার করা হবে, কয়েকজনের নাম নির্দিষ্ট করা ছিল। আর আমাদের নেতাকর্মী কেউ রাস্তায় থাকতে পারবে না। আমি শুধু এইটাই মেসেজ দিয়েছিলাম যে সকলেই থাকবে, তবে আমরা গেরিলা যুদ্ধ করেছি, সবাই ঘাসের সঙ্গে মিশে থাকবা, আমার প্লেনটা না নামা পর্যন্ত দরজা খুলবে, আমি বের না হওয়া পর্যন্ত তোমার বের হবে না। আমাকে বলা হয়েছিল যে আমি গাড়িতে উঠলে আমাকে একটা অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হবে। আমি উঠে আমার শুধু ড্রাইভারকে বলছি যে যেখানে মানুষ যাচ্ছে সেখানে যাবা, ওই ফ্লাইওভারের উপরে উঠবা না। সেই হাজার হাজার মানুষ রাস্তায়। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমার পার্টির নেতা কর্মীদেরকে যে সেই দিন তারা একদিকে সরকারের রক্তচক্ষু উপেক্ষা করেছে, আর একদিকে আমার দলের অভ্যন্তরে কিছু লোকের নিষেধাজ্ঞা অমান্য করে তারা রাস্তায় দাঁড়িয়ে থেকে আমাকে বলতে পারেন এটা সম্বর্ধনা শুধু না, আমাকে নিরাপত্তাও দিয়েছে। আমি বলবো আমাকে নিরাপত্তাও দিয়েছে যে আমাকে কোনো দিকে নিতে না পারে। এরপর তো একরকম হাউজের ছিলাম, কাউকে ঢুকতে দিত না। সেই সময় খুব হঠাৎ কালীভদ্র 2-1 জন আসতে পারতো আমার সাথে। এটা ঠিক যে সাবিনা ইয়াসমিন অসুস্থ, আমি একটা গেরিলা কায়দায় বেরিয়ে গিয়েছিলাম, কারণ আমি জানি আমাকে বেরোতে দেবে না। তো আমি সেই পুলিশের চোখ এড়িয়ে আমি সোজা হাসপাতালে চলে যাই। হ্যাঁ, তখন আমি কতগুলি কথা বলেছিলাম, কারণ সেই সময় দেশ চালাচ্ছে কে সেটাই আমার প্রশ্ন ছিল। যা হোক, অত কথা বলার সময় নেই। আমি শুধু এটুকু বলবো যে সেদিন আমি খুব কড়া কথা কিছু বলেই তার পরদিন সকালেই পুলিশ হাজির, আর্মি হাজির, এবং আমাকে গ্রেপ্তার করে। সংসদ ভবনের একটা, তখন ওটা প্রায় পরিত্যক্ত অবস্থায় ছিল, সেখানে আমাকে নিয়ে আসে। সমস্ত একদম করা, মানে ওখানে
আমি বলবো ফাঙ্গাস পড়া, খুবই নোংরা, ওরকম একটা জায়গায় নিয়ে এই সংসদ ভবনের বিল্ডিং তখন অনেকটা পড়েছিল, সেখানে এনে আমাকে বন্দি করে রাখে। যাও, এটা শুধু এই দিন না, 83 সালে এরশাদ সাহেব আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল, ওরকম 30 নম্বর হেয়ার রোড লাল দালান, এখন তো বিল্ডিং হয়েছে, সেখানে রেখেছিল। সেখান থেকে আমাকে ডিজিএফআই অফিসে নিয়ে যায় ইন্টারোগেশন করতে। কাজে এরকম, এবং এরশাদ সাহেবের আমলে বেশ কয়েকবারই গ্রেপ্তার করে, হাউস অ্যারেস্ট করে, কখনো কন্ট্রোল রুমে বসিয়ে রাখে সারা রাত। আমি, মতি আপা, সাহার আপা আজকে নেই, আমাদের 3 জনকে একসাথে নিয়ে যায়। তো এরকম বারবার গ্রেপ্তারও হয়েছি, অনেক বাধা, সরাসরি গুলি, বোমা, গ্রেনেড সব কিছু অতিক্রম করেই আজকে এখানে এসে জনগণের সেবা করতে পারছি। সেই জন্য আমি শুধু দাঁড়িয়েছি বাংলাদেশের জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে আমার দলের নেতা কর্মী, আজকে অনেকেই বেঁচে নাই, তারা সব কিছু রক্তচক্ষু উপেক্ষা করে, এবং সাধারণ জনগণ তারা সেই দিন যে গিয়েছিলেন, যার জন্য আমি দেশে ফিরে আসতে পেরেছি, এবং আমি প্রতিজ্ঞা করেছি আমি ফিরে আসবই। তো আমি সেভাবে আসছি। 17ই মে ওইভাবে এসেছিলাম প্রায় 6 বছর পর, আর 7ই মে এসেছিলাম 2007 সালে। যাই হোক, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। জিয়া রহমান বগুড়ায় তার জন্মস্থল, এটা আমি কেন, বগুড়ার কেউই কোনোদিনই শোনেননি, জানেন নাই। গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি 100 বার ঠিক আছে, বগুড়া বিএনপির ঘাঁটি কথাটা মোটেই ঠিক না। এখন পর্যন্ত আওয়ামী লীগ থেকে বগুড়ায় কোনো মন্ত্রী হয়েছে কিনা? দেখেন, এই প্রশ্ন তো জটিল, মন্ত্রী হয়নি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান। আপনাদের সাথে আছে আমি সুজন মাহমুদ। দর্শক, আজ আমাদের সাথে আছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সদ্য নির্বাচনে বগুড়া থেকে নির্বাচিত বগুড়া 5 আসনের সংসদ সদস্য জনাব মুজিবুর রহমান মজনু। জনাব মুজিবুর রহমান মজনু, আপনাকে আমাদের এই আয়োজনে স্বাগত। আপনাদেরকে ধন্যবাদ। বগুড়াকে সবাই বিএনপির ঘাঁটি হিসেবে মনে করে, আর আপনি এই বগুড়ার জেলা আওয়ামী লীগের সভাপতি। একই সাথে কিছুদিন আগে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এখানে একজন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। সব মিলে আপনার কাছে প্রশ্ন, আসলে বগুড়াতে আওয়ামী লীগের রাজনীতি কেমন? বগুড়া আমাদের বিএনপির ঘাঁটি, এই কথার সঙ্গে আমি কিন্তু একমত না। এই কারণে যে আমরা এখানে বিএনপি আসন বেশি পাই, 7টা আসনের মধ্যে ওই সংখ্যক আসন বেশিরভাগ সময় তারাই পাইছে। এবং আপনারা জানেন যে পাকিস্তানের সময়ও 70-এ যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে এখানে জামাতের একটা 7টা আসনে জামাতের একটা আসন ছিল। তো আগে থেকে এখানে যেহেতু নবাব পরিবারের জন্মস্থান ছিল, মোহাম্মদ আলী সাবেক পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, সেই কারণে তাদের একটা প্রভাব তো ছিলই। এরপর আবার জিয়া রহমান আসলেন, আসার পরে উনি বগুড়ায় তার জন্মস্থান, এটা আমি কেন, বগুড়ার কেউই কোনোদিনই শোনেননি, জানেন নাই। জিয়া গাবতলী তার নানার বাড়ি ছিলেন, পরবর্তীতে জানা গেল সে জন্মস্থানে যে পরিচয় দিল, সেটাও একটা ব্যাপার। মিলে হয়তো ভোটে আমরা একেবারে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে তা না, কিন্তু আমরা ভোটে হয়তো আসন সব পাই না বা বেশি সংখ্যক পাওয়া যায় না, কিন্তু সে হারের যে পরিমাণ, ভোটের যে সংখ্যা, এটা কিন্তু একেবারে অত্যন্ত সীমিত। মানে 5,000 থেকে 20,000 ভোটে একমাত্র গাবতলী আর বগুড়া সদর বাদ দিয়া বাকি যে 5টা আসনে এখানে কিন্তু গ্যাপটা অত্যন্ত কম, নেগলেক্টেড। কিন্তু নরমালি আমরা ধরেই নিই যে গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি, বগুড়ায় যেহেতু বিএনপি প্রতিষ্ঠাতার বাড়ি, সে কারণে কিন্তু এটার জবাব তো আমার দেওয়ার প্রয়োজন আছে না। গোপালগঞ্জের বিএনপির ভোট আর আওয়ামী লীগের ভোট, আর বগুড়ায় আওয়ামী লীগের ভোট আর